বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অর্থাৎ চলতি অধিবেশনে আজ পর্যন্ত মোট 6টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গেছে। তন্মধ্যে 4টি নোটিশের সিদ্ধান্ত আমি সংসদকে অবহিত করেছি। বাকি 2টি নোটিশের সিদ্ধান্ত আজ সংসদকে অবহিত করব। পঞ্চম নোটিশটি দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, জাতীয় সংসদে মাননীয় সদস্যবৃন্দ একে অপরের সাথে পরিচিত হওয়া খুবই প্রয়োজন। প্রায় 4 মাস হতে চলল, খুব বেশি সংসদ সদস্যকে চেনা জানা এখনো হয়নি। অনেক সময় চেহারা চিনলেও নাম ও সংসদীয় এলাকা জানা যায় না। এ ব্যাপারে যদি টেলিভিশন যখন সংসদ এর কার্যক্রম পরিচালনা করে তখন শুধু ছবি দেখা যায়, বক্তৃতা শোনা যায়। তাই এখন থেকে যখন দৃশ্য দেখানো ও প্রচার কাজ চলবে তখন ছবি ও চেহারার সাথে টেলিভিশন স্ক্রিনে তার নাম ও সংসদীয় এলাকা ভেসে উঠলে সকলের সাথে পরিচিতি সহজ হয়ে যাবে। এটি সকল সংসদ সদস্যের অধিকার। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যের নোটিশটির বিষয়টি খুবই যুক্তিযুক্ত। আমি সংসদ সচিবালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছি। তবে বিষয়টি মাননীয় সদস্যের বিশেষ অধিকারের সাথে সম্পর্কিত নয় এবং বিষয়টি সংসদ সচিবালয়ের সম্পর্কিত বিধায় কার্যপ্রণালী বিধির 54(3) বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন, ষষ্ঠ নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। তিনি তার নোটিশে সংসদ ভবন সংস্কার সম্পর্কে উল্লেখ করেছেন। সংসদ ভবনের অবকাঠামোগত নিরাপত্তা ও কার্যকারিতা সংক্রান্ত একটি জরুরি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপন করছি। সম্প্রতি জাতীয় সংসদের ভবনের বিভিন্ন স্থানে ফাটল নজরে পড়েছে। বিধায় ছাদ ও অন্যান্য অংশ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়া এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত ত্রুটির বিষয়টি দৃষ্টিগোচর হচ্ছে। জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এর মর্যাদা, নিরাপত্তা ও কার্যকারিতা অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যের নোটিশটি সংসদ সচিবালয় সংক্রান্ত, তাই কার্যপ্রণালী বিধির 54(3) বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমেই আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নদী নালা খাল বিলে ভরপুর, এই নিয়ে ইসলামপুর। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার অমর ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, সার্কের
স্বপ্নদ্রষ্টা, বাংলা রাখার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। এই বীর উত্তম স্বাধীনতার গর্ব অহংকার আজকে স্বাধীনতা নিয়ে যার অবদান বিরোধী দলের নেতাদের মুখে দেখি তার নাম শোনা যায় না, যার সর্বত্র ত্যাগ দেশ এবং জাতির জন্য আমি মনে করি দল মত নির্বিশেষে তার প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, বৃদ্ধাশ্রমের নাম আমরা শুনেছি, যারা পিতা মাতার প্রতি অত্যন্তভাবে অখুশি তাদেরকে বৃদ্ধাশ্রম নেওয়া যায়, তাদেরকেই বৃদ্ধাশ্রম রাখা হয়। যারা অত্যন্ত বাবা মার প্রতি যারা মমতাবোধ যাদের থাকে না তাদের। মাননীয় স্পিকার, এখানে স্বাধীনতার 55 বছর পর একটি অতীত কথা এখানে তুলতে চাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে দিল্লি সফরে গেলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত সন্দীপ রাজ্যী ফলো করে বলেছিলেন, ইউর পজিশন ইজ already assured in the annals of the history of your country, who was the first to declare the independence of Bangladesh, and you are brave son of the great soil. তাই মনে করি স্বাধীনতা মানেই শহীদ জিয়া, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। কাজেই এইখানে আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা কথা বলতে চাই। বৈশ্বিক গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে কিভাবে বাঁচতে হয়, আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয় উনি শিখিয়ে দিয়ে গিয়েছেন। উনি আজ আমাদের মাঝে নেই। এরশাদ সহ স্বৈরাচার হাসিনার 15 বছর, মোট 25 বছর উনি সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। মানুষের যাতে ভাষা দিয়ে কথা বলতে পারে, অন্যায় অত্যাচার থেকে যাতে মানুষ বাঁচতে পারে, উনি জীবন দিয়ে গিয়েছেন। দেশ নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, সমস্ত বাংলাদেশের মানুষের মা, গণতন্ত্রের মা। নেত্রীর কথা মনে হলে চোখ দিয়ে পানি আসে। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করতে চাই। আমরা আত্মার মাগফিরাত কামনা করতে চাই। ভিয়েট নিয়ে বিগত দিনে স্বৈরাচারের সরকারের অনেক লোক সমালোচনা করেছিলেন, যেমনি সমালোচনা করেছিলেন খাল কাটা নিয়ে। আজকে ভেটের প্রয়োজন, দেশ এবং জাতি গঠনে খালের প্রয়োজন। আমি শ্রদ্ধা করতে চাই এবং তার দীর্ঘ জীবন কামনা করতে চাই জনাব তারেক রহমান সাহেব, আধুনিক বাংলাদেশে বিনির্মাণের আর্কিটেক্ট, তার দীর্ঘ জীবন কামনা করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মানুষ, ওই এলাকা যদি অতি ইতিহাস দেখা যায়, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের রাশেদ মোশাররফ সাহেব, যিনি ভূমি মন্ত্রী ছিলেন, উনি 26 বছর এলাকায় রাজত্ব করে গিয়েছিলেন এবং এলাকার কোনো কাজ উনি করেন নাই।
যার ফলে মানুষ আমাকে ভোট দিয়ে এই এলাকায় এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছিল এবং আমার এলাকার মানুষ আমাকে এবং এই বিএনপিকে দলকে অত্যন্ত ভালোবাসে। এক সময় ওই বৃহত্তর জামালপুর ময়মনসিংহ অঞ্চল আওয়ামী বাকশালী দখলে ছিল। নেত্রী গণতন্ত্রমা আমাকে খুব ভালোবাসতেন। আমাকে বললেন যে যেভাবে হোক তোমাকে ওই ইসলামপুরের আসন নিয়ে আসতেই হবে। আমি বললাম আপনি দোয়া করেন আমার জন্য। আজকে ওই অঞ্চলের মানুষ এলাকায় গিয়েছিলাম বিদ্যুতের অবস্থা খুব খারাপ। একবার আসলে 2-3 ঘন্টা পরে চলে যায়, আবার 3 দিন থাকে না। জমি জমা থেকে শুরু করে ফসলের কষ্ট, ফসল মারা যাচ্ছে এবং মানুষের কষ্ট হয়, ছাত্রছাত্রীদের কষ্ট হয়। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে ফিরে যেতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই। আপনাকে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। এলাকার মানুষ 3 বার এই জাতীয় মহান সংসদে আমাকে পাঠিয়েছে ভোটের মাধ্যমে। ওই এলাকার মানুষ উন্নয়ন চায়। ওই এলাকার মানুষের জন্য একাদুবৃত্তিতে এবং পরবর্তী সময়ে যদি আমি সময় পাই ওই এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলবো। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ 5। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমরা এই মহান সংসদের সংসদ সদস্য গর্ববোধ করি যে আপনার মতো রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধাকে আমরা মাননীয় স্পিকার হিসাবে পেয়েছি। এর জন্য জাতি গর্বিত, আমরাও গর্বিত। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোন দেশ, সবার উপর বাংলাদেশ। যার মধ্যে দেশপ্রেম থাকে, যার মধ্যে সততা থাকে, যার মধ্যে দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, তার পক্ষেই জাতির সামনে এই স্লোগান দেওয়া সম্ভব। এটা কোনো স্লোগান নয়, এটা রাষ্ট্র পরিচালনার একটি দর্শন। 9,38,000 কোটি টাকার বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলা চেয়ে এই চ্যালেঞ্জের বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা বড় কঠিন। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী ইনি এই স্লোগান বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমি মনে করি এই চ্যালেঞ্জ যিনি গ্রহণ করতে পারেন তার পক্ষে বাজেট মোকাবেলা করা ইনশাল্লাহ কোনো কঠিন হবে না। মাননীয় স্পিকার, বিএনপি মানেই চ্যালেঞ্জ, বিএনপি মানেই আত্মনির্ভরশীল বাংলাদেশ। বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিকে এগিয়ে নিতে পারে। ইতিহাসে বারবার তার প্রমাণ রেখেছে বিএনপি। মাননীয় স্পিকার, আমাদের নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তখন শেখ মুজিবের লুটপাট আর দুর্ভিক্ষের উপর দাঁড়িয়ে তাকে অর্থনীতিকে এগিয়ে নিতে হয়েছে। মাননীয় স্পিকার, শেখ মুজিবের শাসন আমলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন। শুধু হেনরি কিসিঞ্জারই নয়, শেখ মুজিব নিজেও আক্ষেপ করে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি।
আমি বিদেশ থেকে চা ভিক্ষা করে আনি, চাটার দল সব লুটে পুটে খেয়ে ফেলে। তিনি আরো বলেছিলেন, 7 কোটি মানুষের 7.5 কোটি কম্বল, আমার কম্বলটি কোথায়? মাননীয় স্পিকার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই লুটপাট আর দুর্ভিক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, পরবর্তীতে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে উৎখাত করে আমাদের মা, আমাদের নেত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাত তুলে নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। মাননীয় স্পিকার, এরশাদের লুটপাটের সময় 1990 সালে এরশাদ যে সর্বশেষ বাজেট দিয়েছিলেন, সেই বাজেট ছিল 87 পর নির্ভরশীল এবং ডোনেশনের বাজেট। বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই প্রথমেই সেই বাজেটকে 50 আত্মনির্ভরশীল বাজেট তিনি ঘোষণা করেছিলেন। মাননীয় স্পিকার, 1996 সালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার লুটপাট শুরু করে এবং শেয়ার মার্কেট থেকে 96,000 কোটি টাকা লুটপাট করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। কিন্তু 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করেছিলেন। সেই দিন বেগম খালেদা জিয়ার অর্থনীতির সফলতায় কে বিশ্ব অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা এবং বিশ্বের বিভিন্ন সংস্থা বেগম খালেদা জিয়ার অর্থনৈতিক সফলতাকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে তুলনা করেছিলেন। তেমনি ভাবে আজ আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার সুযোগ্য অর্থমন্ত্রী আমির খসরুদ মাহমুদ চৌধুরী যে প্রেক্ষাপটে জাতির সামনে এই বাজেট উপস্থাপন করেছেন, আমি মনে করি এই বাজেট চ্যালেঞ্জের বাজেট। তারপরেও যে চ্যালেঞ্জ ওনারা ঘোষণা করেছেন, আমরা মনে করি বিএনপি এবং এই সরকার অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা আনবেই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে অর্থনীতির যে করুণ চিত্র রেখে গেছেন, তার সামান্য চিত্র আমি জাতির সামনে তুলে ধরতে চাই। 500 টাকার বালিশ যখন 80,000 টাকায় ক্রয় করা হয়েছে, 30,000 কোটি টাকায় 2400 মেগাওয়াট বিদ্যুতের পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ করা সম্ভব। সেই 30,000 কোটি টাকার প্রকল্প 1,00,000 কোটি টাকা গ্রহণ করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কমিশন বাণিজ্য করে বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। শুধু তাই নয়, ওই সরকারের একজন দরবেশ ছিলেন, যে দরবেশ বাবা তিনি নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে লোন দিয়ে 6,44,000 কোটি টাকার ঋণের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মাননীয় তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার বাবাকে স্মরণীয় করার রাখার জন্য অপ্রয়োজনীয় কর্ণফুলী টানেল প্রতিস্থাপন করে জাতির ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন। শুধু ধন্যবাদ মাননীয় সদস্য। হুইপরা কোনো সময় দিচ্ছে না আপনাকে, 1 মিনিট বলেন। আচ্ছা, 1 মিনিট, মাননীয় স্পিকার, 1 মিনিটে শেষ করে দেন। যা হোক, এলাকার কথা নাই বললাম, আমি সর্বশেষ বলতে চাই, জীবন মানেই স্বপ্ন। যে জীবনের স্বপ্ন নেই, সেই জীবনের সফলতা নয়। স্বপ্ন মানুষকে সফলতার ধার প্রান্তে পৌঁছে দেয়। আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে যে বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন, এই বাজেটের মধ্যে মানুষের মুক্তির যে পথ রয়েছে, জাতিকে শিক্ষিত করে তোলার পথ রয়েছে এবং বাংলাদেশকে আধুনিক বিশ্বে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন রয়েছে। আমি মনে করি এই স্বপ্নের মধ্যে দিয়েই তারেক রহমান ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। আপনার সময় 5 মিনিট।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া ৪-এর সর্বস্তরের জনতাকে জানাই আন্তরিক মুবারকবাদ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেই ক্ষেত্রে আমি মনে করি মাদ্রাসা শিক্ষার বাজেট বৃদ্ধি করে সেখানে হাফেজি এবং ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরো বাজেট বৃদ্ধি করার প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে বাজেট দেওয়া হয়েছে খুব সামান্য। সেই সাথে মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি এদেশে হাজার হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক রয়েছে যারা মানবেতর জীবনযাপন করছে, কিন্তু মাধ্যমিক শিক্ষাকে এখনো জাতীয়করণ করা হয় নাই। মাননীয় স্পিকার, এ ব্যাপারে বাজেটে কোনো স্পষ্ট ধারণাও দেওয়া হয় নাই। এজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে বাংলাদেশের মাধ্যমিক এবং গণশিক্ষার মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার কে জাতীয়করণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সেই সাথে আমাদের দেশের যদি ছোট ছোট বাচ্চাদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা যায়, তাহলে আগামীর বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ হবে বলে আমি মনে করি। এজন্য বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে যদি আমাদের শিশুদেরকে ধর্মীয় শিক্ষার প্রতিটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মসজিদ, মন্দির, গির্জা থেকে তার যার যার ধর্মের শিশুদেরকে যদি তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা যেত, তাহলে আমাদের দেশের একদল আদর্শ এবং নৈতিক মানুষ তৈরি করা সম্ভব হতো। এজন্য আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাতে চাই, প্রতিটা মসজিদ থেকে, প্রতিটা ধর্ম শিক্ষা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় বড় করার ব্যবস্থা করা হোক, সেখানে গণশিক্ষার ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থাকে এখনো জাতীয়করণ করা হয় নাই। আমি যেখানে প্রাথমিক শিক্ষা বেসরকারি প্রাথমিক সকল প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করা হয় নাই। আমি আপনার মাধ্যমে দাবি জানাতে চাই, ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করে সেখান থেকে আদর্শ মানুষ তৈরি করার একটা ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, সেই সাথে আমি আপনার কাছে আবেদন জানাতে চাই, আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া ৪, সেখানে কয়েকটা কলেজ সরকারিকরণ করা হয়েছে। আমাদের কুমারখালী MN পাইলট উচ্চ বিদ্যালয় কুষ্টিয়ার সবচাইতে সুনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এখনো সেই প্রতিষ্ঠানটাকে সরকারিকরণ করা হয় নাই। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সহ প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আমার MN হাই স্কুলকে। ধন্যবাদ মাননীয় সদস্য।
আচ্ছা, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, আমার কুমারখালী খুকসা একটি বাণিজ্যিক এলাকা। সেখানকার অবকাঠামোর উন্নয়নে চরম আমরা পিছিয়ে আছি। সেই সাথে রাজবাড়ী কুষ্টিয়া যে আঞ্চলিক মহাসড়কটি আছে, এই মহাসড়ক ব্যাপক যানজট এবং সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ নিহত হচ্ছে। কুমারখালীর তরুণ মোড় দিয়ে পাংশা হয়ে গোয়ালন্দ পর্যন্ত একটা সড়ক তৈরি করা যায়, এখানে মানুষের যাতায়াতের ব্যবস্থা আছে। এই সড়কটা যদি আঞ্চলিক মহাসড়ক হিসাবে বানানো যায় তাহলে এই রকম দুর্ঘটনা থেকে এলাকা মুক্তি পাবে। সেই সাথে তরুণ মোড় থেকে শৈলকুপা পর্যন্ত একটা রাস্তা তৈরি করা যায়। আমি মাননীয় আইনমন্ত্রীকেও বিষয়টি অবহিত করেছি। আপনার কাছে দাবি, এই রাস্তা দুটি তৈরি করলে খুকসা কুমারখালীর জনগণের। ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1, সময় 8 মিনিট। ঘড়ির দিকে একটু লক্ষ্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, গঠিত হওয়ার পরপরে যুদ্ধ, বিধ্বস্ত অর্থনীতি, তারপরে বাজেট, কিছুটা তো টেনশনে ছিলাম, কি জানি বাজেট দেয়। ছাত্র জীবন থেকে এই বাজেটের প্রতি একটা আলাদা লক্ষ্য থাকতো, বাজেটের পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতাম। কিন্তু অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এমন একটা জাদুর বাজেট দিয়েছেন যে সেখানে বিপক্ষে বলার কিছু নাই। একটি শব্দ খুঁজে পাই না বিপক্ষে বলার জন্য। শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। একটা বাজেট দেওয়ার পরে আমরা দেখি যে প্রতিনিয়ত প্রেস ক্লাবে প্রতিদিন 1টা 2টা 3টা 4টা সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন পেশাজীবীরা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, পত্রপত্রিকায় বিশাল বিজ্ঞাপন দেয় বাজেটের অসঙ্গতি নিয়ে। এইবার পত্রপত্রিকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বক্তব্য রাখেননি, কোনো পেশাজীবীরা সাংবাদিক সম্মেলন করেননি। অত্যন্ত চমৎকার একটা বাজেট দিয়েছেন। এই বাজেটের বিরুদ্ধে বক্তব্য কি? এটা স্বপ্নবাজের বাজেট, এটা স্বপ্নের বাজেট। এটা তো স্বপ্নের বাজেট হবে। আমরা স্বপ্ন দেখেছি সংসদ সদস্য হব, সেই কারণে আজকে এখানে অনেক ঘাত আঘাত প্রতিকূলতা রাজনৈতিকভাবে মোকাবেলা করে আজকে সংসদ সদস্য হিসেবে বক্তব্য রেখেছি, স্বপ্ন দেখেছি বলেই। আর এই স্বপ্নবাজ বাজেট জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, টিম তারেকের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়ন করবই করব। মাননীয় স্পিকার, এই বাজেটে উৎসে যে আয়কর, এই উৎসে আয়কর কর্তন করতে 5%, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটাকে বন্ধ করেছেন। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শুধুমাত্র যদি বিগত সরকার কোনো একটি প্রকল্প যথাসময় শুরু করে নাই, যথাসময় শেষ করে নাই, প্রতিটি প্রকল্পে 5-10 গুণ পর্যন্ত অর্থ বৃদ্ধি করেছে, 5 বার 10 বার পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। শুধুমাত্র যদি প্রকল্প প্রণয়নে বাজেটটা ঠিক রাখে, ওই পর্দা এবং বালিশের কেলেঙ্কারি না করে এবং যথাসময়ে যদি আপনার প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে এই বাজেট বাস্তবায়ন করা অসম্ভব কোনো কিছু নয়। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করে না। আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে যখন ওনার কাছে যেতাম, উনি একটা রং চা খাওয়াতেন আমাদেরকে, কখনো কখনো একটা চিপস 3-4 জনে ভাগ করে খেতাম। এখন দেখছি মাননীয় প্রধানমন্ত্রী, তার খাদ্যের বাজেট 150 টাকা। এটা অবশ্যই গ্রহণযোগ্য, অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার,
7 দিন 8 দিন 10 দিন 1 মাস আগে থেকে ক্যারিওগ্রাফার দিয়ে নৃত্য করে আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক, মাননীয় স্পিকার। এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার, যদি অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত 10% কমে আসবে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয় রেকর্ড করেছেন 6 ঘন্টা এক নাগারে বক্তব্য দিয়ে। এই বাজেটের উপর মাত্র এই কয়েক মিনিট কথা বলে আমরা আমাদের তৃপ্তি পাচ্ছি না বা কথা বলতে পারছি না। এই যে লোকসানি প্রতিষ্ঠানগুলো আর না টেনে, লোকসানি প্রতিষ্ঠানগুলো পিপিপির ভিত্তিতে অথবা অন্য যে কোনো ভাবে হোক, সেটা সরকার যদি সেখান থেকে দায় মুক্ত হয়, সেটা আমাদের জাতির জন্য অত্যন্ত একটা ইতিবাচক দিক হবে। মাননীয় স্পিকার, আজকে মাদকে সারা দেশ ছেড়ে গেছে। যখনই আমরা পুলিশের কথা বলি, তখনই কিন্তু পুলিশ বলে যে তাদের গাড়ি নাই, তাদের কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটটাকে আর একটু বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করার প্রেক্ষিতে আমরা একটা মাদক মুক্ত সমাজ আমরা করতে চাই। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। তিনি বন্দরের যে বেসরকারি টার্মিনাল অপারেটর বিষয়ক একটি নীতিমালা প্রণয়নের কথা বলেছেন। আমাদের একটা নীতিমালার প্রয়োজন। আমরা একটি নীতিমালা করব এবং বিদেশি যে বিনিয়োগ, এই বিনিয়োগের প্রশ্নে আমাদের নীতিমালা থাকবে সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে আরেকটি বিষয় বলি। মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঠিকাদাররা সব পালিয়ে গেছে, আমাদের উন্নয়নের কাজ স্থবির হয়ে গেছে। ইপিজি নামক অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। তা না হলে আমরা কোনো উন্নয়ন করতে পারবো না। মাননীয় স্পিকার, আমরা যখন অত্যন্ত মনোকষ্ট নিয়ে অথবা হতাশা নিয়ে আমরা যখন মাননীয় মহাসচিবের কাছে যেতাম, তিনি বারবার বলতেন, ফিনিক্স পাখির মতো আমরা এক সময় ঘুরে দাঁড়াবো। তিনি বলতেন, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। মাননীয় স্পিকার, আমার রামগঞ্জে পানির জন্য হাহাকার। মহাসচিব, যিনি এলজিডি মন্ত্রীর দায়িত্বে আছেন, তার প্রতি একটা অনুরোধ করব, তিনি যেন রামগঞ্জ পৌরসভা অচিরে একটা ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করার জন্য পদক্ষেপ দেন। মাননীয় স্পিকার, আমরা যারা প্রবীণ, আমরা এই বাজেটে প্রবীণদেরকে একটা প্রণোদনা দেওয়ার কথা বলেছি। আমরা যারা যৌবনে, আমরা যারা সরকারকে পেশাজীবী হিসেবে, ব্যবসায়ী হিসেবে বিভিন্ন কর দিতাম, 65 বছর পরে আমাদেরকে যেন সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রণোদনা দেয়। শুধুমাত্র রেলের টিকিট নয় মাননীয় স্পিকার, প্রবীণদেরকে সম্মান করতে হবে। আজকে প্রবীণদের জন্য ব্যাংক বলেন, আপনার স্বাস্থ্য খাতে বলেন, আলাদা লাইন, আলাদাভাবে তাদেরকে সম্মান করতে হবে। মাননীয় স্পিকার, আমরা যারা প্রবীণ, আমরা কিন্তু মোবাইল তেমন ব্যবহার করতে জানি না। রিসিভ করি, কথা বলি, ফেসবুকও তেমন চালাতে পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপটা একটু বুঝি। মাননীয় স্পিকার, আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিই। আমরা যখন আমাদের চেয়ারম্যান মহোদয়কে একটা মেসেজ দিতাম, আমরা তিত্তের কাকের মতো অপেক্ষা করতাম কখন তিনি সেই মেসেজটা দেখতেন। নীলবাতি জ্বলে উঠলে আমাদের তনুমন নিঙ্করের ঝঙ্কার দিয়ে উঠত। আজকে সরকারি কর্মকর্তারা সেই নীলবাতি বন্ধ করে রেখেছে। আমরা বিভিন্নভাবে মেসেজ দিই বিভিন্ন কর্মকর্তাকে, তারা কি মেসেজটা পেয়েছে না পায় নাই সেটাও আমরা বুঝে উঠতে পারি না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা একটা আদেশ চাই যে সরকারি কর্মকর্তারা যেন আমাদের হোয়াটসঅ্যাপের যেই মেসেজটা যেন তারা পেয়েছেন, সেটা যেন তারা আমাদেরকে। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমরা যখন নির্বাচনী জনসভায় জনগণের কাছে গিয়েছি, আমরা কেউ বলি নাই যে সংসদে গিয়ে আমরা সুন্দর সুন্দর কথা বলবো, সুন্দর সুন্দর বক্তব্য রাখবো, ভালো ভালো আইন প্রণয়ন করব। আমরা তো আইন প্রণেতা মাননীয় স্পিকার, কিন্তু আমরা বলেছি যে আমরা রাস্তাঘাটের উন্নয়ন করব, আমরা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করব, আমরা জনগণের সেবাকে একদম জনগণের দোরগোড়ায় আনবো।
আমার এলাকা লক্ষ্মীপুর, আমরা চাই হাজীগঞ্জ থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর হয়ে চর আলেকজান্ডার পর্যন্ত একটা রেলপথ চাই, যাতে করে ভোলাবাসীও উপকৃত হয়। মাননীয় স্পিকার, আমরা চাই যে গরিপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত 4 লেনের রাস্তাটা হোক। আমরা চাই আমাদের যে হাসপাতাল, এই হাসপাতালটা অচিরেই যেন 100 সুবিধা হয়। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে অনেক কিছু বলার আছে মাননীয় স্পিকার, বলতে পারছি না, ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই আবার বলবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাধবী মার্মা, মহিলা আসন 34, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমেই ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই আমি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিশেষভাবে ধন্যবাদ জানাবো যারা স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন, যারা আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের বাজেট আলোচনায় বিশেষভাবে ধন্যবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এমন একটি বাস্তব সম্মত জনকল্যাণমুখী এবং সাহসী বাজেট পেশ করার জন্য। এবারের বাজেটের কিছু ইতিবাচক দিক আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হলো মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং 60টি পণ্যের উপর শুল্ক হ্রাস করা হয়েছে, যেটা জনসাধারণের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছি। এবং সর্বশেষ যেটি আছে সেটা হচ্ছে গিয়ে মানব সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি দক্ষ জনশক্তি রাষ্ট্রে রূপান্তর করার যে উদ্যোগ, সেটি খুবই প্রশংসনীয় বলে মনে করছি। মাননীয় স্পিকার, আমি যেহেতু 3 পার্বত্য এলাকার প্রতিনিধিত্ব করছি, আমার এলাকার কিছু সমস্যা এবং সুপারিশ আমি তুলে ধরতে চাই। প্রথমেই আছে আমার শিক্ষা বিভাগ নিয়ে। মাননীয় স্পিকার, শিক্ষাক্ষেত্রে 3 পার্বত্য জেলা সমতল অঞ্চলের তুলনায় অনেকটা পিছিয়ে আছে। ভৌগোলিক দুর্গমতা এবং জাতিগত বৈচিত্র্যের কথা বিবেচনা করে পার্বত্য এলাকার জন্য শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় ভিন্নতা আনা যায় কিনা বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে আমার 3টি সুপারিশ আছে। একটি হচ্ছে হোস্টেল বা বোর্ডিং বেস স্কুল স্থাপন করা যায় কিনা। মাননীয় স্পিকার, যেহেতু ভৌগোলিক দুর্গমতা, উন্নত যোগাযোগের অভাব এবং বিচ্ছিন্ন বসবাসের কারণে সরকারের পক্ষে প্রতিটি গ্রামে স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হয় না এবং এটি খুব একটা ব্যয়বহুলও বটে। সেক্ষেত্রে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আবাসিক বিদ্যালয় বা বোর্ডিং স্কুল স্থাপন করার কোনো বিকল্প নেই বলে মনে করছি। এখানে উল্লেখ্য যে বান্দরবনের পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে বান্দরবন সোয়ালক ইউনিয়নে ম্রো আবাসিক বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং এই ম্রো আবাসিক বিদ্যালয় থেকে ম্রো এবং খুমি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা বর্তমানে উচ্চশিক্ষিত হয়ে মূল স্রোতধারার সাথে যুক্ত হয়ে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার অনন্য অবদান রাখছে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অনুরোধ জানাই পার্বত্য এলাকায় হোস্টেল বা বোর্ডিং ভিত্তিক স্কুল স্থাপন করা যায় কিনা। 2 নম্বরে আছে মাল্টি লিঙ্গুয়াল এডুকেশন, মাতৃভাষার শিক্ষা। মাননীয় স্পিকার, যেহেতু পার্বত্য এলাকায় জাতিগত বৈচিত্র্যপূর্ণ ও নানা ভাষাভাষীর মানুষ বাস করে, তাই এখানকার শিশু শিক্ষার্থীদের জন্য মাতৃভাষার শিক্ষা কার্যক্রমটি অতীব জরুরি। এটি 2টি ভাষার মধ্যে ব্রিজিংয়ের কাজ করে। মাননীয় স্পিকার, চলমান এই কার্যক্রমটিকে আরও ফলপ্রসূ এবং বেগবান করার জন্য মাতৃভাষার পাঠদানের সক্ষমতা বৃদ্ধির জন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা। 3 নম্বর, ডিস্টেন্স লার্নিং স্কুল, দূর শিক্ষণ শিক্ষা। মাননীয় স্পিকার,
বেসরকারি পর্যায়ে দুর্গমতার কথা বিবেচনা করে অনলাইন স্কুল চলছে এবং এটি পার্বত্য এলাকায় ইদানিং বেশ জনপ্রিয়তাও পাচ্ছে। তাই মাননীয় স্পিকার, সরকারি উদ্যোগে উন্নত নেটওয়ার্কিং এবং সোলার সিস্টেম চালু করে দূরশিক্ষণ শিক্ষা ব্যবস্থা যদি চালু করা যেতে পারে, তবে মাননীয় স্পিকার এক্ষেত্রে যাতায়াত, আবাসন ও অন্যান্য ব্যয় তুলনামূলকভাবে কমবে বলে মনে করছি। শিক্ষার্থীর ঝরে পড়ার হার কমবে, শিক্ষক সংকট হ্রাস পাবে, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে, শিক্ষার্থীরা নিজস্ব গতিতে প্রয়োজনে বারবার দেখে এবং অনুশীলন করতে পারবে, শিক্ষার গুণগত মানও বৃদ্ধি পাবে বলে মনে করছি। এবার যেটা আছে পার্বত্য চট্টগ্রামে, সেটি হচ্ছে কি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন করে ক্রীড়া কর্মসূচি 64 জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা সহ নানা পরিকল্পনা নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, পার্বত্য অঞ্চলের যুব সমাজ বরাবরই খেলাধুলার প্রতি আগ্রহের প্রমাণ দেখিয়ে আসছে। ফুটবল প্লেয়ার ঋতুপর্ণা, ইন্টারন্যাশনাল বক্সার সুরা কৃষ্ণা, জুডো কারাতে তারকা জৌপ্রু, উদীয়মান টেবিল টেনিস তারকা খৈখৈ সাই সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় পার্বত্য চট্টগ্রামে আছে। পার্বত্য চট্টগ্রামের এই সম্ভাবনায় খাতকে আরও সমৃদ্ধ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। সুপারিশগুলো হলো ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে নানা রকম ইভেন্ট রাখা সহ 3 মাস, 6 মাস বা 1 বছর মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রাখা যায় কিনা, নারীদের জন্য প্রশিক্ষণ এবং ক্যাম্পে অবস্থানকালীন সময়ে নারী বান্ধব সুব্যবস্থা নিশ্চিত করা যায় কিনা, এবং সর্বোপরি পার্বত্য চট্টগ্রামে অ্যানুয়াল হিল স্পোর্টস ফেস্টিভ্যাল এর আয়োজন করা যায় কিনা। এই ধরনের ফেস্টিভ্যাল যদি আমরা বছরে একবার যদি আয়োজন করতে পারি সরকারি উদ্যোগে, তাহলে সেই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে সামনে রেখে। মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিটে সাম আপ করুন। সমস্যা নেই। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। এই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে সারা বছরই ছোটোখাটো প্রশিক্ষণ চলতে থাকবে এবং নিজেদের মধ্যে করে এই অনুশীলনগুলো চলতে থাকবে মাননীয় স্পিকার, যেটি খুবই ক্রীড়াবিদদের জন্য এটা খুবই একটা বড় একটা সুযোগ বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, পার্বত্য এলাকার এই সম্ভাবনাময় এবং প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামে বরাদ্দ বাড়িয়ে দেওয়া যায় কিনা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি নিবেদন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা করছি এবং সাথে সাথে আমার রংপুর 3 আসনের সম্মানিত সকল ভোটারদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যাদের বিপুল রায়ে আমি আজ এই মহান সংসদে বাজেটের উপর কথা বলছি। মাননীয় স্পিকার, বাজেটকে অনেকেই উচ্চাভিলাষী বলেছেন। তার প্রেক্ষিতে আমাদের সরকার দলীয় মাননীয় কয়েকজন সদস্য বলেছেন এটা স্বপ্ন পূরণের বাজেট, স্বপ্নবাজদের বাজেট। স্বপ্ন দেখা ভালো, তবে যে স্বপ্ন গরিব স্বপ্ন বা দিবা স্বপ্ন বা স্বপ্ন বিলাস, এটা মনে হয় ভালো নয়, এটা ফলাফলও ভালো হয় না। আমার মনে হয় এই বাজেটে যে লক্ষ্যমাত্রাগুলো ধরা হয়েছে অনেকগুলোই আমাদের স্বপ্ন বিলাস। যেমন আমাদের মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, এবং এর মধ্যে এনবিআরকে রাজস্ব আয় দেওয়া হয়েছে টার্গেট 6,04,000 কোটি টাকা। অথচ এটা আমাদের রাজস্ব আয়ের 86.9%। কিন্তু আমরা দেখছি বিগত অর্থ বছরে এপ্রিল মাস পর্যন্ত রাজস্ব আয় করেছে এনবিআর মাত্র 3,26,000 কোটি টাকা। তার 3 লাখ থেকে 6,04,000 কোটি টাকা আদায় করা কীভাবে সম্ভব? এটা মোটেও বাস্তবসম্মত বলে হয়েছে মনে হয় না। এখানে ঘাটতি হবে। এমনিতে আমরা এই বাজেটে 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে। এই ঘাটতি
এবং এনবিআর এর অনাদায়ী ঘাটতি মিলে এই টাকাগুলা কোত্থেকে আসবে? আসার জন্য দুটো পথ, একটা হলো নতুন টাকা ছাপানো। নতুন টাকা যদি ছাপানো হয়, অর্থ ছাপানো হয়, তাহলে এটা মানি সাপ্লাই বাড়বে এবং অর্থনীতির খুব মৌলিক সূত্র অনুযায়ী যখন মানি সাপ্লাই বাড়ে সম্পদের তুলনায়, উৎপাদনের তুলনায়, তখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অবধারিত। মুদ্রাস্ফীতি হলে দামের স্তর বাড়বে, সমস্ত দ্রব্যের মূল্য বাড়বে এবং জনগণের কষ্ট হবে। মাননীয় স্পিকার, তাই এই বাজেট এটা এই লক্ষ্যটা, টার্গেটটা অবাস্তব হয়েছে বলে আমি মনে করি। আমাদের সক্ষমতা কম, আমাদের বাজেটের জন্য অনুকূল পরিবেশ দরকার মাননীয় স্পিকার, কিন্তু আমাদের সমাজে কি দেখছি আমরা? গতকালকেও নারায়ণগঞ্জে একজন এমপির পুত্র ধরা পড়ছে এই চাঁদাবাজি করতে গিয়ে। আমাদের 100 দিনে 150টা খুন হয়েছে মাননীয় স্পিকার। পরশুদিনও গাইবান্ধায় ছাত্র শিবির একজন তাকে খুন করা হয়েছে জবাই করে, দিনে দুপুরে, তার কোনো বিচার হয় না, তার আসামি ধরা পড়ে না। ধর্ষণ হয়েছে 100, যার মধ্যে রামিসার মতো নাবালিকা মেয়েছে 39 জন। মাননীয় স্পিকার, এই যদি হয় মাদকের অবস্থা, খুন ধর্ষণ চলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, তাহলে এই বাজেট কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমাদের সার্বভৌমত্বের উপর শকুনের দৃষ্টি পড়েছে। আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষ থেকে আজকে দম্ভ করা হচ্ছে, বাংলাদেশ দখল করা হবে, রংপুর দখল করা হবে, ফেনী দিয়ে চট্টগ্রাম দখল করা হবে এবং তারা দখল করে এটা নাকি তাদের অন্তর্ভুক্ত করবে। এই হুমকির মুখে আমি মনে করি আমাদের প্রতিরক্ষা বাজেট 3.8% রাখা হয়েছে, এটা যথেষ্ট নয়। আমি মনে করি এটা 4.5% হওয়া উচিত। তাহলে প্রতিরক্ষার সামর্থ্য যদি আমার অর্জিত হয়, তাহলে আধিপত্যবাদী চোখ রাঙানি আমাদের দিকে তাকাবে না। আমরা আধিপত্যবাদী শক্তি প্রভাব করি না। আমি মনে করি সরকারের ব্যাপারে দৃঢ় অবস্থান নেওয়া দরকার, এ ব্যাপারে তাদের হুমকির ব্যাপারে তীব্র প্রতিবাদ এবং নিন্দা করা দরকার, যেটা আমরা দেখছি না মাননীয় স্পিকার। আমরা মনে করি যে এই বাজেট যে বাস্তবায়ন হবে, তার মধ্যে প্রধান একটা অন্তরায় রয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা 12 ফেব্রুয়ারি 2টি ভোট আমরা দিয়েছিল জনগণ। এটি ছিল এমপি নির্বাচনের ভোট, আর ছিল গণভোট। গণভোটের রায় সংস্কার প্রস্তাব এখনো মানা হয় নাই, বরং আমরা জনগণের আশা হচ্ছে গণভোটের আলোকে ভোট বিজয়ী হয়েছে 70%, এজন্য সংস্কার হবে। সংস্কার না হয়ে বলা হচ্ছে যে আমরা গণভোটের রায় মানতে বাধ্য নই। কাজেই এই কথা শোনার পর যারা গণভোটের রায় দিয়েছে হায়ের পক্ষে, তারা যদি একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি তারা আন্দোলনের নামে তার যে পরিস্থিতি কি হবে, তখন কি বাজেট মানার মতো বাস্তবায়ন করার পরিবেশ থাকবে? মনে হয় থাকবে না। কাজে আমি মনে করি অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করে জনগণের মানের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা উচিত, তাহলেই বাজেট সম্পূর্ণ হবে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই যে বাজেট যেটা প্রস্তাব করা হয়েছে, এটার বৈষম্যের দলিল, এটা বৈষম্যের দলিল, ডিসপ্যারিটির দলিল, রিজনাল ডিসপ্যারিটি। এই বাজেটে উত্তরাঞ্চলকে রংপুর বিভাগকে অস্বীকার করা হয়েছে। মাননীয় স্পিকার, রংপুর বিভাগ এই বাংলাদেশে 25% কৃষি। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার সময় শেষ। এক মিনিট, পরবর্তী 1 মিনিটে সাম আপ করেন। 1 মিনিট আমার কথা আছে, আসলে প্লিজ 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 3 মিনিট, প্লিজ, 1 মিনিট। 3 মিনিট দেন প্লিজ, 3 মিনিট দেন প্লিজ। আচ্ছা, 2 মিনিটে বলেন। জি মাননীয় স্পিকার, আমাদের রংপুরে তিস্তা অবৈধ মানুষ কাঁদছে অসহায়ের মতো। আজকে তিস্তা মহাবৈঠকে আলোচনা হয়, কিন্তু এর কোনো বাস্তবায়নের সুনির্দিষ্ট এখানে বরাদ্দ নেই। এই বরাদ্দ দিয়ে অবিলম্বে তিস্তা মহাবৈঠকে বাস্তবায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনে একটি দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের সেই সিটি কর্পোরেশনে 1 টাকাও এখানে বরাদ্দ দেওয়া হয় নাই। এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, এই রংপুর আবু সাঈদের রংপুর, যে আবু সাঈদের আত্মদানের কারণে আজকে আমরা এখানে সংসদ সদস্য হতে পেরেছি, আপনি স্পিকার চেয়ারে বসতে পেরেছেন। সেই রংপুরকে অস্বীকার করলে রংপুরের মানুষ তা মেনে নেবে না, আমরা মানতে পারি না। রংপুর যদি মনে করে যে তার ন্যায্য অধিকার দীর্ঘদিন বঞ্চিত হচ্ছে, তা রংপুরের মানুষ আর বসে থাকবে না, তা আন্দোলন করবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, এবং সেই আন্দোলনে তারা অবশ্যই বিজয়ী হবে। আমরা সেই জায়গার লোক যেখানে জাগো ভাই কণ্ঠে সবাই সে আহ্বান জানিয়ে আমরা সবাইকে আন্দোলনে আহ্বান জানাবো ন্যায্য অধিকার আদায়ের জন্য। মাননীয় স্পিকার, আমার রংপুরে অনেক সমস্যা, মেডিকেল কলেজের ব্যাপারে বারবার বলেছি, সে সমস্যার সমাধান হয়। মাননীয় স্পিকার, মেডিকেল কলেজে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অমানবিক একটা স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে, জনবল নেই। সেখানে 8টা রোগী আসে, ফ্লোরে থাকে, করিডোরে থাকে। আমরা বারবার গিয়েছি, লোকাল এমপিরা গিয়েছেন, সেখানে যন্ত্রপাতি নাই, অকেজো, সেখানে জনবল নেই,
সেখানে আপনার কি বলে দালাল চক্রের দৌরাত্ম্য, এই সমস্ত দুই কাজ জন্য অবিলম্বে আমি দাবি করছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমাদের রংপুর মেডিকেল ভিড় করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়া দরকার এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ছিল, এটা হাইজ্যাক হয়ে গেছে। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সেখানে প্রতিষ্ঠা করতে হবে, কৃষি বিদ্যালয় দিতে হবে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বলা হয়েছে তার কোনো বরাদ্দ নাই, তার বরাদ্দ দেওয়া উচিত। নন-এমপিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত করতে হবে এবং একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। সদর উপজেলায় উপজেলা কমপ্লেক্স এবং হেলথ কমপ্লেক্স দাবি করছি আমি। আইটি পার্ক একটা ছিল, এটা কাজ বন্ধ হয়েছে, এটা অবিলম্বে শুরু করার জন্য দাবি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা 5, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় বাজেট 2026-27-এ আমাকে এই মহান সংসদে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতেই আমি স্মরণ করছি গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি গণতন্ত্রের মাতা, যেই মানুষটি গণতন্ত্রের জন্যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকের এই বাজেট বক্তৃতায় আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই বাজেট এত বড় একটি বিশাল বাজেট, সেই বাজেটের যিনি রূপকার অর্থমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্যে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং উন্নয়নশীল দেশগুলো নানামুখী চাপ মোকাবেলা করছে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে এই সাহসী বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি বাংলাদেশের আগামী দিনের আত্মবিশ্বাসের রূপরেখা। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে আমার নির্বাচনী এলাকায় আমি গিয়েছিলাম। যাওয়ার পর আমার এক কর্মীর সাথে কথা হচ্ছিল। তিনি তখন বললেন, আমরা আর স্যার চাকরি চাই না, আমরা আগামী দিনে চাকরি দিতে চাই। সেই জন্যে এই বাজেটে এই তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন দেখতে পাচ্ছি। স্টার্টআপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দেবে। দেশের লাখো তরুণ বিশ্ববাজারে কাজ করছে। মাননীয় স্পিকার, তাদের জন্য এই বাজেটে একটি শক্তিশালী বার্তা। বাংলাদেশের তাদের পাশে আছে। এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো উন্নয়ন ব্যয়ে সাহসী বিনিয়োগ। উন্নয়ন ব্যয়ে প্রায় 47% বৃদ্ধি করা হয়েছে। যখন একটি সরকার রাস্তা, সেতু, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ায়, তখন শুধু অবকাঠামো নির্মাণ নয়, নির্মিত হয় মানুষের ভবিষ্যৎ। আমরা দেখছি এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। 25 লাখ নাগরিককে হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি শুধু একটি পরিকল্পনা নয়, এটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে ডিজিটাল সহজলভ্য করার একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় স্পিকার, এবার এই বাজেটে কৃষিখাতকেও শক্তিশালী করেছে। যেই দেশের কৃষিখাতকে শক্তিশালী না করা হয়, এই দেশ কখনো এগিয়ে যেতে পারে না। মাননীয় স্পিকার, এই কৃষিখাতকে আজকের এই বাজেটে সর্বোচ্চ সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে গ্রামীণ অর্থনীতিকে সচল করার জন্য একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে এসএমই উদ্যোক্তা, তহবিল উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। ছোট বড় ব্যবসা নতুন শিল্পে গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই বাজেটে এই আশার সঞ্চার করেছে। মাননীয় স্পিকার, এই বাজেটে পরিবেশ বান্ধব অর্থনীতির প্রতি সুস্পষ্ট যত্ন রয়েছে। বৈদ্যুতিক যানবাহনের উপর কর কমানো এবং সৌরশক্তিকে উৎসাহ দেওয়ার পদক্ষেপ
আমাদের সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, জ্বালানি নিরাপত্তা বাড়বে। মাননীয় স্পিকার, আরেকটি মানবিক দিক হলো মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির উদ্যোগে মধ্যবিত্ত সাধারণ করদাতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। মাননীয় স্পিকার, এই বাজেটে মূল দর্শন হলো এটি অন্তর্বর্তীমূলক মানবিক বিনিয়োগ নির্ভর অর্থনীতি গঠন করা এবং এটি কেবল আজকের চ্যালেঞ্জ মোকাবেলার বাজেট নয়, এটি আগামী প্রজন্মের সম্ভাবনার বাজেট। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীর বিচক্ষণ পরিকল্পনায় মাধ্যমে এই বাজেটের অর্থনীতিতে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই বাজেটে প্রতিটি টাকা যেন দুর্নীতি, অর্থ পাচারের কালো হাত থেকে সুরক্ষিত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বলছি, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মাননীয় স্পিকার কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া। মাননীয় স্পিকার, আমরা শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন মাননীয় স্পিকার, সেটা হচ্ছে আমাদের মাদক এবং বিশেষ করে আমাদের ইফটিজিং থেকে শুরু করে কিশোর গ্যাং থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে জিরো টলারেন্স মাননীয় স্পিকার ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি যখনই এলাকাতে যাই মাননীয় স্পিকার, আপনারা জেনে নেবেন সমস্ত সংস্থা। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করেন। আমরা তো নতুন আসছি, আপনি তো আমাদের মুরব্বী, 2টা মিনিট দেন মাননীয় স্পিকার। এলাকার কথা একটু না করলে তো এলাকায় জায়গা পাই না মাননীয় স্পিকার। 2টা মিনিট মাননীয় স্পিকার। আচ্ছা মাননীয় স্পিকার, 2 মিনিট যখন জি মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, যখন এলাকায় যাই মাননীয় স্পিকার, এখন সংসদ চলে 2 দিন সময় পাই, একদিন শুক্রবার শনিবার। আমি প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে মাননীয় স্পিকার, সমস্ত এজেন্সি থেকে জেনে নেবেন আমি মাদকের বিরুদ্ধে সংগ্রাম করি মাননীয় স্পিকার। আমার 2টি উপজেলার মধ্যে মাননীয় স্পিকার, আমাদের 2টি উপজেলায় এই পর্যন্ত মাদকের যাতে যারা মাদক বিক্রেতা, যারা মাদক ব্যবসায়ী এবং যারা মাদক সেবন করে, এই পর্যন্ত 75 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি মাননীয় স্পিকার, এখানে আইনমন্ত্রী মহোদয় এখানে আছেন মাননীয় স্পিকার, আমি বিনয়ের সহিত অনুরোধ করতে চাই তারা কোনো সুযোগে যেখানে 1 বছর সাজা হয় সেখানে তারা 15 দিনের মধ্যে তারা বের হয়ে যায়। এই জন্য একটি আইন করা উচিত মাননীয় স্পিকার। আর মাননীয় স্পিকার, আমি কুমিল্লার সন্তান, কুমিল্লায় যখনই যাই, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর গিয়েছিলেন, চাঁদপুরের লক্ষ্মীপুরের আমাদের পূর্তমন্ত্রীর এলাকায় একটি বক্তব্য দিয়েছিলেন, কুমিল্লার মানুষের একটি চাহিদা, কুমিল্লা গ্রেটার কুমিল্লার প্রাণের মানুষের একটি দাবি কুমিল্লা বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছেন অচিরেই যাতে মাননীয় স্পিকার কুমিল্লাকে কুমিল্লা বিভাগে রূপান্তরিত করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য রেজা আহমেদ, কুষ্টিয়া 1, সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে বাজেটের উপর আলোচনায় সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি আমার দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গণতন্ত্রের মাতা, আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমাকে যিনি নমিনেশন দিয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা
প্রচুর সমালোচনা করছেন। আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এটা ঠিক যে সর্বোচ্চ বাজেট বাংলাদেশের। আমি ওনাদেরকে প্রশ্ন করি, এই বাজেটের শিক্ষা খাতে যে টাকা দেওয়া হয়েছে, ওনারা শিক্ষার বিভিন্ন স্কুল কলেজের দাবি করেন, ওনারা কি স্কুল কলেজ নেবেন না? তাহলে ওনাদের আসলে স্কুল কলেজের প্রয়োজন নাই। এই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য খাতে, ওনারা সবাই হাসপাতাল দাবি করেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সারা বাংলাদেশের সমস্ত উপজেলা হাসপাতালগুলিকে 50 শয্যার থেকে 101 শয্যা তৈরি করা হবে। তাহলে কি ওনাদের আসলে ওনারা হাসপাতাল দাবি করে, তাহলে কি ওনারা হাসপাতাল নেবেন না? তাহলে শুধু বিএনপির সংসদ সদস্যরাই নেবেন? মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এটা তো 300 আসনেই এই অর্থ বছরে 42 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওনারা কি এই ফ্যামিলি কার্ড নেবেন না? আমাদের সরকার সারা বাংলাদেশে কৃষি কার্ড চালু করেছেন এবং কৃষি কার্ড চালু করতে সারা বাংলাদেশে চালু হবে। ওনারা কি কৃষি কার্ড নেবেন না? কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছে, ওনার অঞ্চলকে ওনারা কৃষিতে ভর্তুকি নেবেন না? আমার প্রশ্ন এইগুলি মাননীয় স্পিকার। আমি স্থানীয় শিল্পের উপরে কর কমানো হয়েছে, অনেক জায়গায় কর মুক্ত করা হয়েছে। এটা স্থানীয় শিল্পকে, যাতে আমাদের দেশের শিল্পায়ন দ্রুত আরো বাড়ে এবং কর্মসংস্থান তৈরি হয়। এই কারণে আমার মাননীয় অর্থমন্ত্রী এই ব্যবস্থা তৈরি করেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাশ করার জন্য, যাতে কোন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হল রুমে যেরকম বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা আমরা কর্মী সভা করি, জনসভা করি, মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সাথে সবাই একমত কিনা জানি না। মাননীয় স্পিকার, আমি সময় যেহেতু নাই, এবার আমার এলাকার কথা কিছু বলি। মাননীয় স্পিকার, আমার উপজেলা, একটি উপজেলা নিয়ে একটি আসন, আমার আসনে বিএনপির জন্মের পর থেকে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল জয়লাভ করে এই সংসদে এসছে। মাননীয় স্পিকার, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যিনি সংসদ নেতা ছিলেন, উনি আমার আসনের ব্যক্তি ছিলেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শাহজুর রহমান। পরবর্তীতে আমার বাবা পরপর 4 বার নির্বাচিত হয়ে আপনার সঙ্গে এই সংসদে ছিলেন, উনি প্রতিমন্ত্রীও ছিলেন। উনি মারা যাওয়ার পর আমি উপনির্বাচনে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছিলাম, এবং এবারও আমার এলাকার মানুষ আমাকে 80,000 ভোটের ব্যবধানে এই সংসদে পাঠিয়েছে। বৃহত্তর কুষ্টিয়ায় একমাত্র আমি নির্বাচিত হয়ে সংসদে এসেছি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সময় নাই। আমি সমস্ত মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আমার আসনে এই দীর্ঘ 17টি বছর কোনো উন্নয়ন হয় নাই।
আচ্ছা, এক মিনিট বলেন। এক 2টা মিনিট, মিনিট আপনি দিবেন তো শেষ করে স্পিকার। এনেছেন। মাননীয় স্পিকার, আপনার ফুটবল খেলা থেকে আমি মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছি আমার এলাকায়, আপনি খোঁজ দেন। আমি যখন যুবক ছিলাম আপনার খেলা দেখার জন্য নাইট কোচে আসতাম এবং ঢাকায় ফুটবল খেলা দেখতে আসতাম, যেদিন আবলি মোহামেডান খেলা হতো। মাননীয় স্পিকার, আপনি আমাকে 2টা মিনিট দেবেন। আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আমার কুষ্টিয়ার থেকে আমাদের উপজেলা, আমার উপজেলাটি 667 বর্গ কিলোমিটার। এখানে 4টি ইউনিয়ন আছে, চর। আমি মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন কিনা? না, নাই। আমি শুধু আমার উপজেলার কথা বলছি না, এই যে শিক্ষক নিয়োগ দেয়, এই শিক্ষক চরে কেউ যেতে চায় না। তাই চরের শিক্ষক তাদেরকে অগ্রাধিকার দিয়ে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাইমারি স্কুলে, তখন চরের ছেলেদের যাদের শিক্ষক নিয়োগ দেয় তার ব্যবস্থা করার জন্য আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার উপজেলায় বর্ডার প্রচুর, 42 কিলোমিটার বর্ডার। এত ধরনের মাদক আসে যেটা অকল্পনীয়। এই মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসন আমার উপজেলায় আপনার 3টা পুলিশের গাড়ি, তার 2টা নষ্ট, তারা কাজ করতে পারে না। ওই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে ভালো হতো। আমার উপজেলায় অন্তত 5টা পুলিশকে গাড়ি দেওয়ার জন্য আমি অনুরোধ করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং মাননীয় স্পিকার, আমার কুষ্টিয়া জেলার দৌলতপুর, নাটোর জেলার লালপুর, রাজশাহী জেলার পাগাচারঘাট, এইটা হচ্ছে বিশাল চর এবং ওই চরে 2টা বাহিনী জন্ম হয়েছে এবং তারা ওই চরের খাস জমি এবং হচ্ছে খড় এবং এই নিয়ে এবং বালিমহল নিয়ে কয়েকটি খুনাখুনি হয়েছে, যেটা আমার মাননীয় সংসদ সদস্য বাগাচারঘাটের আমার চান ভাই বলেছেন। এইখানে যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু এই সন্ত্রাসটা ছিল না। এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে। যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, সে বিএনপির যে নেতাই প্রশ্রয় দিক, এই বালুমহল বন্ধ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পয়েন্ট অফ অর্ডার বলুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি লক্ষ্য করছি বাজেট অধিবেশনে অধিকাংশ সময় আমাদের অধিকাংশ মন্ত্রীরা থাকেন না। এটা তো আমরা আসলে এত নোট করে নিয়ে আসি, আমাদের সরকারি দল বিরোধী দল সকলে বক্তব্য দেন। এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ। অধিবেশন আমরা মাননীয় মন্ত্রীদের আরো উপস্থিতি দেখতে চাই। শুকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে, কিন্তু অন্যান্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এটা ঠিকই। তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন, কারণ বাজেট সংক্রান্ত বিষয়ে সব বিষয়ে যে কথা বলা হয়, সকল কথা শেষ কথা গিয়ে অর্থমন্ত্রী বলবেন। স্বাস্থ্য খাতেও বলবেন, বিদ্যুৎ খাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন, সব কথাই অর্থমন্ত্রী বলবেন মাননীয় স্পিকার। সে কারণে মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট থাকেন, মাননীয় আমাদের মহাসচিব এবং এলজেডি মন্ত্রী মহোদয় তিনি সবসময় উপস্থিত থাকেন, অন্যান্য মন্ত্রীও থাকেন। তবে আমি আশা করব অন্যান্য যেসব মন্ত্রী এখানে উপস্থিত থাকেন না, তারা যেন উপস্থিত থাকেন এবং সংসদকে উপভোগ করেন এবং বিরোধী দল না, সরকারি দলের যেসব সদস্য যেসব কথা বলেন সেগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলো যেন সমস্যা সমাধানের ব্যাপারে তারা অগ্রগণী ভূমিকা পালন করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। পরবর্তী বক্তা মোহাম্মদ মাহবুবুল আলম, মাননীয় সদস্য কুড়িগ্রাম 3, আপনার সময় 5 মিনিট। 1 মিনিট। মাননীয় সদস্য টুকু বলুন।
ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নাই। ঠিক আছে, বলার আগে যদি নিজের দিকে তাকায় বলতেন সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। ঠিক আছে, তারাও যাতে ঠিক মতো থাকে আর বসুন। ধন্যবাদ, তাহলে ঠিক হবে আর কি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সকলেরই থাকা বাঞ্ছনীয়। মাননীয় সদস্য মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3, 5 মিনিট সময়, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট, এই সংসদের যতগুলি বাজেট উপস্থাপিত হয়েছে এর চেয়ে সবচেয়ে বেশি ঘাটতির বাজেট। মাননীয় স্পিকার, 2006 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বাজেটটি পেশ করা হয়েছিল, এই বাজেটটির আকার ছিল 69,740 কোটি টাকার। মাননীয় স্পিকার, এই সংসদের বর্তমান যে বাজেট, এই বাজেটটি টোটাল সেই বাজেটে 3.5 গুণ, 2,43,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আধুনিক অর্থনীতির যিনি জনক অ্যাডাম স্মিথ একটা ভালো বাজেটের 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটা বৈশিষ্ট্য হলো রেইজেস দ্য রেভিনিউ ফেয়ারলি। পরের যে বৈশিষ্ট্যটা হলো মাননীয় স্পিকার, স্পেন্ড পাবলিক মানি এফিশিয়েন্টলি। অ্যান্ড তৃতীয় যে বৈশিষ্ট্যটা হলো মাননীয় স্পিকার, অ্যাভয়েড এক্সেসিভ ডেট দ্যাটস বার্ডেন ফিউচার জেনারেশন। মাননীয় স্পিকার, অ্যাডাম স্মিথের এই 3টা মূলনীতির সাথে আমরা যদি জুলাই অভ্যুত্থানের বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের আরেকটা বৈশিষ্ট্যকে আমরা অ্যাড করে এই বাজেটটাকে আমরা অ্যানালাইসিস করি মাননীয় স্পিকার, আমরা তাহলে পাবো এই বাজেটটি হলো একদম একটা অবাস্তব এবং বাস্তবায়ন অযোগ্য বাজেট। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তৃতায় খুব সুন্দর একটি কথা বলেছেন। উনি বলেছেন সম্পদের অসম বণ্টন, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির কারণে দেশে অর্থনৈতিক বৈষম্য ক্রমে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলে সত্য মাননীয় স্পিকার, এত সুন্দর বাস্তবধর্মী একটি বিষয় আইডেন্টিফাই হবার পরও মাননীয় অর্থমন্ত্রী কি করে এই বাজেটে দুর্নীতি বন্ধ হবে, কি করে এই বাজেটে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কি করে সম্পদের বণ্টন 300 আসনে সমানভাবে প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারে এই বাজেটে কোনো দিক নির্দেশনা দেননি, কোনো পলিসি দেননি, কোনো স্ট্র্যাটেজি দেননি। মাননীয় স্পিকার, আমরা যদি লাস্ট 4 মাসের সরকারের বাজেট বাস্তবায়নের অবস্থা দেখি, আমরা দেখব মাননীয় স্পিকার, 30 এপ্রিল ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বাজেট সরকারি দলকে দেওয়া হয়েছে, বিরোধী দলকে সেটি দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসার পরও মাত্র 10 থেকে 12% সেটি বাস্তবায়িত হয়েছে। 24 মে মাননীয় স্পিকার, সরকারি দলের মহিলা সদস্যদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, বিরোধী দলের মহিলা সদস্যদেরকে সে বাজেট দেওয়া হয়নি। তার মানে মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যে 4 মাসের মধ্যে সরকারের বৈষম্য স্পষ্ট। তার চেয়েও বড় ব্যাপার মাননীয় স্পিকার, একটা পত্রিকায় নিউজ হয়েছে যে আগে ছিল গোপালগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শুধুমাত্র শিব হয়ে গেছে, শিবগঞ্জ হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই শিবগঞ্জ আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নয় মাননীয় স্পিকার, এটি হলো বগুড়ার শিবগঞ্জ। 132 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বগুড়া। তার দ্বিতীয় অবস্থানে যে বরাদ্দ, এটি হলো গাজীপুর। গাজীপুরের চেয়ে বগুড়ার মাননীয় স্পিকার 90% বরাদ্দ বেশি। 1 এবং 2 রুলের মধ্যে যদি মার্কসের ব্যবধান 90 হয় মাননীয় স্পিকার, 3 নম্বর পজিশনটা যদি আপনারও হয়, 4 থেকে 10 পর্যন্ত যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের হয়, আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য কোথায় কোন বাজেট পাবো মাননীয় স্পিকার? আপনার কাছে এটা বড় প্রশ্ন। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য হিসাবে 300 সদস্যের পক্ষ থেকে আপনার কাছ থেকে ডাইরেকশন চাই মাননীয় স্পিকার। এই বাজেটে 3 লক্ষ কোটি টাকা এডিবি নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ডাইরেকশন দিবেন, এই 3 লক্ষ কোটি টাকা যেন 300 আসনে সমানভাবে বিভক্ত হয়। এই 3 লক্ষ কোটি টাকার জন্য প্রত্যেকটা আসনে 1000 কোটি করে টাকা পায় মাননীয় স্পিকার। আপনার কাছ থেকে এই ধরনের একটি প্রোটেকশন আমরা আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা বৈষম্যের দলিল। উত্তরাঞ্চল এই বাজেটে একদম বৈষম্য শিকার হয়েছে। মাননীয় স্পিকার, তিস্তা প্রজেক্টের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। কুড়িগ্রামের মধ্যে ইপিজেডের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। মাননীয় স্পিকার, উত্তরাঞ্চলকে কৃষির হাব করা হবে, বাজেট অপ্রতুল। আমরা সেনানিবাসের কথা বলেছিলাম, উল্লেখ নাই।
কুড়িগ্রামে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম মাননীয় স্পিকার, এই বাজেটে তার কোনো অবস্থান নাই। মাননীয় স্পিকার, চিলমারি থেকে রৌমারি পর্যন্ত আমরা একটা সেতু চেয়েছিলাম, এই বাজেটের মধ্যে তার কোনো অবস্থান নেই। আমার নির্বাচনী আসনের মাননীয় স্পিকার 71 ভাগ রাস্তা কাঁচা, এই 71 ভাগ রাস্তা যে পাকা হবে এর কোনো গ্যারান্টি আমি বাজেটের মধ্যে খুঁজে পাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলবো আমাদের সরকার এবং বিরোধী দলের দিকে না তাকিয়ে বাজেটটা যেন সুষমভাবে বন্টন হয়, এই বিষয়টা আপনার নিশ্চিত করবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো এই বাজেটটা একেবারে অবাস্তব মাননীয় স্পিকার। 6,04,000 কোটি টাকার যে এনবিআর থেকে যে ট্যাক্স উঠানোর কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, এটি গত বছরে 5,64,000 টার্গেট থেকে মাত্র 3,69,000 কোটি টাকা বাজেট ট্যাক্স উঠেছে। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, 2001 থেকে শুরু করে 2025 সালের পরের বছরে মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করুন। প্লিজ 2 মিনিট মাননীয় স্পিকার। সময় মাননীয় স্পিকার 2 মিনিট প্লিজ মাননীয় স্পিকার। আচ্ছা বলেন 2 মিনিট। মাননীয় স্পিকার, 1 বছর থেকে পরের বছরের রেভিনিউ যদি আমরা অ্যাসেস করি মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি রেভিনিউ ইনকাম হয়েছিল 2023 সালে, আগের বছর হচ্ছে 55,000 কোটি। মাননীয় স্পিকার, গত বছরের সাথে যদি 60,000 কোটিও আমরা যোগ করে দেই তাহলে বর্তমান যে রেভিনিউর টার্গেট করা হয়েছে মাননীয় স্পিকার, সেই রেভিনিউর টার্গেটের 60% যদি উঠে মাননীয় স্পিকার, তাও এই বাজেটের মধ্যে প্রায় 4,42,000 কোটি টাকার ঘাটতি থাকবে মাননীয় স্পিকার। যে কারণে মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা অলিক বাজেট, এই বাজেটটা বাস্তবায়ন কোনোভাবে সম্ভব না মাননীয় স্পিকার। এই বাজেটটা একটা গরিব মারার বাজেট মাননীয় স্পিকার। আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই মাননীয় স্পিকার, গত বছরের এই বাজেটে মাননীয় স্পিকার, গত বছরের ট্যাক্স ইয়ারে একজন ব্যক্তির যদি 6 লক্ষ টাকা ইনকাম হতো, তার 3,50,000 কোটি টাকা রেয়াত, 3,50,000 টাকা রেয়াত ছিল মাননীয় স্পিকার। তাকে ট্যাক্স দিতে হতো 2,50,000 টাকার এবং 5% হিসেবে তাকে দিতে হতো 12,500 টাকা। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী মাত্র 25,000 টাকা বাড়িয়েছেন। 6 লক্ষ টাকা যার ইনকাম, তার এখন 2,25,000 টাকার 10% হারে ট্যাক্স দিতে হবে মাননীয় স্পিকার, 20,500 টাকা। তার মানে 6 লক্ষ টাকা ইনকাম করে যে মানুষটি গত বছর মাত্র 12,500 টাকা ট্যাক্স দিয়েছিল, এই বছর তাকে ট্যাক্স দিতে হবে 20,500 টাকা, 10,000 টাকা বেশি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী খুব একটা চালাকি করেছেন মাননীয় স্পিকার। উনি যে অর্থ আইন পাশ করেছেন মাননীয় স্পিকার, এর 93 নম্বর পৃষ্ঠে আপনি দেখবেন টার্ন ওভার করের উপর উনি 1% কর বসিয়েছেন। তার মাননীয় স্পিকার, ছোট্ট ছোট যে ব্যবসাগুলো আছে এগুলো যদি টার্ন ওভারের উপর 1% কস্ট ট্যাক্স দেয় মাননীয় স্পিকার, তাহলে ব্যবসা চালানো সম্ভব হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, ছোট ছোট করে মশলার উনি ট্যাক্স কমিয়েছেন, কিন্তু আপনি যদি গ্যাসের দিকে তাকান মাননীয় স্পিকার, তাহলে আপনি দেখবেন যে 2006 সালে গ্যাসের দাম ছিল 650 টাকা, 2025 পর্যন্ত 1215 টাকা, এখন হয়েছে 1885 টাকা মাননীয় স্পিকার। এই গ্যাসের দাম বাড়লে আমাদের রান্নাঘরের মধ্যে কি অবস্থা হবে মাননীয় স্পিকার, এটি সহজে অনুমেয়। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি অনেক ক্ষেত্রে বলেছেন বাজেট নাই, ভোলা বৈশাখ সেতুতেও বাজেট নাই। মাননীয় সদস্য GM সিরাজ আছেন? আপনার সময় 8 মিনিট। আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে, শুরু করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলছি মাননীয় স্পিকার, আমাকে আর 5 মিনিট বাড়িয়ে দিতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর কে ধন্যবাদ দেওয়ার তো অনেকগুলো কথা, এই 10-12 মিনিটে কত বলবো। শুধু এইটুকুই বলি, এবার এর বাজেট সবার জন্য মাননীয় স্পিকার। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ও ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপের মধ্যে একটা অসাধারণ বাস্তবমুখী বাজেট মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রীর ভাষায়, দিস বাজেট ইজ আ জার্নি টুয়ার্ডস ডেমোক্রেটিক, হিউম্যান অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 4টি বড় টার্গেট দিয়েছে অর্থমন্ত্রী। প্রথমত, জিডিপির গ্রোথ 6.5%, ইনফ্লেশন তিনি নামিয়ে আনতে চেয়েছেন 7.5% নামানো ওনার পরিকল্পনা। রাজস্ব আদায় এখানে 6.9 ট্রিলিয়ন টাকা মাননীয় স্পিকার। এনবিআর এর টার্গেট হলো
6.4 ট্রিলিয়ন। ঘাটতি দেখছি আমরা 2.43 ট্রিলিয়ন। আমি বিশ্বাস করি ঘাটতি ছাড়া আপনার এটাও যে ঘাটতি বলা হয়েছে সেই ঘাটতি আয় ব্যয়ের তুলনায় এটা সামঞ্জস্যপূর্ণ এবং এটা বাস্তব। মাননীয় স্পিকার, সরকারের 5টি অগ্রাধিকার কথার কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন। একটা হলো ম্যাক্রো স্ট্যাবিলিটি, অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আসা, পারচেজিং পাওয়ার, একটা লিভিং স্ট্যান্ডার্ড, জীবনের মান, জব ক্রিয়েশন, কর্মসংস্থান, এই জন্য ভ্যালু অফ মানি, ROI, জব ক্রিয়েশনের নীতির উপর জোর দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, রিফর্মসের উপরে জোর দেওয়া হয়েছে, ট্যাক্স নেট বাড়ানো, ব্যাংকিং সেক্টর সংস্কার, 5 বছরের জন্য ট্যাক্স নীতি অপরিবর্তিত থাকবে। মাননীয় স্পিকার, এই বাজেট মূলত উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব। মাননীয় স্পিকার, সেক্টর ভিত্তিক এখানে বড় বরাদ্দ করা হয়েছে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, জলবায়ু, সামাজিক সুরক্ষা, বিএনপির নির্বাচিত প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষি ঋণ মৌকুফ ইত্যাদি। এখানে শিক্ষায় আপনার GDP 2% বরাদ্দ করা হয়েছে, কিন্তু প্রতি বছর এটিকে বাড়িয়ে 5 বছরে 5% করবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষার এখানে নতুন কারিকুলামে মুখস্থ বাদ দিয়ে দক্ষতা ভিত্তিক আপনার কোডিং, রোবোটিক ঢুকেছে। মাননীয় স্পিকার, এখানে আমরা দেখছি যে শিক্ষায় বেকারত্ব কমাতে IT টেকনিক্যাল ট্রেনিং, তরুণ রেমিটেন্স যোদ্ধাদের উদ্বুদ্ধ করা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি জোর, প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল, ডিগ্রি না দক্ষতা, এটা ফোকাস করা হয়েছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যে আমরা সবার জন্য স্বাস্থ্য। মাননীয় স্পিকার, স্বাস্থ্যে আমরা দেখছি 1% এবং প্রতি বছর বরাদ্দ বাড়ছে। তৃণমূল সেবা থেকে 14,000 আমরা দেখছি, কমিউনিটি ক্লিনিক 30 প্রকার ওষুধ ফ্রি, স্পেশাল সেবা বিভাগে ক্যান্সার, হার্ট, কিডনি ইনস্টিটিউট, ICU, CCU বাড়ছে। মাননীয় স্পিকার, মানব সম্পদ নতুন মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ডাক্তার, নার্স আপনার বাড়ানো হচ্ছে। 50 শয্যার হসপিটাল আমরা দেখছি যে প্রতি উপজেলায় 100তে উন্নীত হচ্ছে। এটা একটা অবশ্যই বড় রকমের আমাদের জন্য একটা কৃতিত্ব এবং এটা পরিকল্পনা। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মানেই হাসপাতাল না, মা শিশুর নিরাপত্তা এবং শ্রমিকের শক্তি। মাননীয় অর্থমন্ত্রী এই ভঙ্গুর অর্থনীতিতে ফেরাতে 2 বছরের যে পরিকল্পনা করেছেন, 17 বছরের আওয়ামী লুটপাট, অর্থ পাচার, এই ভঙ্গুর অর্থনীতি মাথায় রেখে এই দুঃসাহসিক অভিপ্রায়কে সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি ইদানিং এর মধ্যে দেখলাম তথ্যমন্ত্রী এনবিআর 2 ভাগ হবে, নীতি বিভাগের দায়িত্ব থাকবে আপনার কর বিশেষজ্ঞরা। আমি বাড়তি ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে। আমাদের দেশের স্থল এবং জল, সমুদ্র যে আপনার আয়তন, সেটা আমরা অনেকেই জানি না হয়তো বা। এখানে আমরা জানি মাননীয় স্পিকার, বাংলাদেশের স্থল হচ্ছে 1.45 বর্গ কিলোমিটার, ওয়ারেজ আমাদের আপনার সমুদ্রের আছে হলো 2,07,000 বর্গ কিলোমিটার আমাদের সমুদ্র সীমা। অথচ আমরা এই সমুদ্র নিয়ে কখনো ভাবিনি। বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার রূপকল্প এবং তার পরিকল্পনা তিনি প্রকাশ করেছেন, যা আমরা বাজেটের ভিতরে পরিলক্ষিত হয়েছে। মাননীয় স্পিকার, এখানে ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র উপকূলীয় সম্পদকে টেকসইভাবে ব্যবহার করার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি করবার জন্য বর্তমান সরকারের অভিপ্রায়। আমরা এখানে সরকারের লক্ষ্য বঙ্গোপসাগরের সম্পদকে বৈজ্ঞানিক ও টেকসই উপায়ে কাজে লাগিয়ে মৎস্য, পর্যটন, বন্দর, সমুদ্র শিল্প, রপ্তানি খাতকে সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির উৎস সৃষ্টি করার লক্ষ্য। মাননীয় স্পিকার, গ্যাস অনুসন্ধান আমরা দেখেছি 2012-14তে আমরা সমুদ্র জয়লাভ করেছি। ঐতিহাসিকভাবে আমরা দেখছি অনেক প্রচার, কিন্তু সম্পদ আমরা গ্রহণ করতে পারি নাই। সম্পদ তোলার ক্ষমতা ছিল। মাননীয় স্পিকার, এই সম্পদ তুলতে গেলে আমাদের কি বলে এটার ওই মাস্টার মাইন্ড লাগতো, যে মাস্টার প্রভুদের আপনার কি বলে নির্দেশ ছাড়া এবং তাদের দয়া ছাড়া আমরা তুলতে পারিনি। কিন্তু এইবার এই সমুদ্রে আমাদের সরকার কি করেছে? আমাদের সরকারের একটা বড় স্টেপ নিয়েছে, সেটা হলো যে অফশোর বিডিং রাউন্ড 26 সবচেয়ে বড় উদ্যোগ গ্রহণ করেছে। এবং সমুদ্রের আমরা অনুমতি ছাড়া তো তুলতেই পারিনি। এবার কারো অনুমতি লাগেনি,
এবং এই যে অনুমতি ছাড়া যে সরকারের সাহস, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ এটি প্রমাণ করে মাননীয় স্পিকার। এই জন্য প্রধানমন্ত্রীকে কারো অনুমতি নিতে হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমি আপনার একটু কথা বলতে চাই, সেটা হলো যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু সময় দিবেন মাননীয় স্পিকার। সেটা হলো যে আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকে রাখি, কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা দেখলাম যে ভারতের আপনার হাই কমিশনার সাহেব তিনি আসলেন, হিজ এক্সেলেন্সি মিস্টার ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী, তিনি এসে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে তিনি কাব্যিক ভাষায় তিনি বললেন, আমরা একই আকাশ একই বাতাসের নিচে আমরা আছি, আমাদের বন্ধুত্ব প্রয়োজন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারত বিরোধী বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে সব কিছুতে আমরা দেখলাম। কেন? এই কেন প্রশ্নটাও যেতে হবে মাননীয় স্পিকার। আমরা জানতে চাই যে আজকে পুশিন, ভারতের ভাষায় পুশব্যাক, এই পুশিন আপনারা মাননীয় সদস্য ধন্যবাদ। আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে। আচ্ছা 2 মিনিটে শেষ করেন প্লিজ, 2 মিনিটে শেষ করেন। 2 মিনিটস। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই আসুন মানুষের হৃদয় জয় করুন, মানুষের হৃদয়ের সাথে ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত বিরোধিতা অথবা বাংলাদেশ বিরোধিতা এগুলো না হয়। আমরা কি চাই? আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সেই ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশিন বন্ধ করুন এবং একই সাথে পুশিনের চাইতেও আরেকটি বড় মারাত্মক ব্যাধি মাদক আমাদের ছেয়ে ফেলেছে। এই মাদক নিয়ে আমরা সর্বগ্রাসী মাদক আমাদের যুবক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, সমস্ত শ্রেণীর আমাদেরকে যুগের পর যুগ আমরা ভুগছি। মাননীয় স্পিকার, এই মাদক সরবরাহকারী কারা? এই মাদক দেশের মধ্যে আমরা সরবরাহকারীকে এবং সেবনকারীদের বিচার করছি, আইনের আশ্রয় আমরা নিচ্ছি, কিন্তু এই মাদক আসে কোত্থেকে? এই মাদক আসে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বহু কারখানা মাদকের। আজকে যুগ যুগ হলো এই কারখানাগুলো রয়ে গেছে। দয়া করে মাদকের কারখানাগুলোকে বন্ধ করুন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে মাননীয় স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন, এন্ড সে কোনোদিনই বাংলাদেশে আওয়ামী লীগার। ধন্যবাদ মাননীয় সদস্য, থ্যাংক ইউ, ধন্যবাদ। মাননীয় সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ 4, আপনার সময় 6 মিনিট। মাননীয় সদস্য 6 মিনিট পরে আজান হবে, সুতরাং 6 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করবার সুযোগ দেবার জন্য। আসলে আমরা ট্রেজারি বেঞ্চে যারা রয়েছি এই বাজেটকে স্বাগত জানাবো, বাজেটের ভালো দিকগুলো তুলে ধরবো, এটাই খুব স্বাভাবিক। আমাদের যারা অপোজিশনে রয়েছেন তারা এই বাজেটকে সমালোচনা করবেন, সেটাও স্বাভাবিক। ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, সেটাই উচিত।
কিন্তু আমাদের বিরোধী দলের বন্ধুরা অনেক সময়ই এমন এমন বক্তব্য রাখছেন যার প্রসঙ্গে দু একটি কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, তারা এই বাজেটকে একটা আকাশ কুসুম কল্পনা হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলছেন যে এই বাজেটে কোনো পরিকল্পনা নেই, ভবিষ্যতে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমি বলতে চাই যে তারা ভুলে গেছেন দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান অনিচ্ছাকৃত প্রবাস জীবন থেকে ফিরে এসেই বাংলাদেশের মাটিতে পা রেখে সেদিন বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং পরবর্তী সময়ে তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে একত্রিত করে এই দেশটা গড়বার প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। আজকে সেই সুযোগ এসেছে জাতির সামনে, যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রীর মধ্য দিয়ে। সম্মানিত স্পিকার মহোদয়, আমি বলতে চাই যে আজকের এই বাজেট শুধু একটা টাকা পয়সার হিসাবের বিষয় নয়, এটা একটা কৌশল, যেটাকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 3R কৌশল, যা প্রথম বছরে রিকভারি এবং স্টেবিলাইজেশন, যেটা 1 বছরের মধ্যে করা হবে। এরপরে আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ ও বেসরকারি খাতের উন্নয়ন, আর্থিক খাত পুনর্গঠন ইত্যাদি সক্ষমতা অর্জনের জন্য এই অর্থনীতিকে একটা রিস্টোরেশনের মধ্যে নিয়ে আসবেন, সেই কৌশল হিসেবে এটাকে উপস্থাপন করেছেন। এবং আগামী 5 বছরের মধ্যে আমাদের এই দেশের অর্থনীতি রিকনস্ট্রাকশন হয়ে যাবে, সেই পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এই বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, সুতরাং বিরোধী দলের বন্ধুদের বলবো বাজেটকে শুধু অঙ্কের হিসেবে না দেখে এই বক্তৃতার মধ্যে যে পরিকল্পনাগুলোর কথা রয়েছে সেগুলোকে একটু বিশ্লেষণ করে দেখবেন দয়া করে। আপনারা কেউ কেউ বলার চেষ্টা করেছেন এই বাজেট নাকি চানাচুর মার্কা বাজেট, এই চানাচুর খেতে ভালো লাগে কিন্তু পেটের অসুখ হয়। আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ রয়েছে, সবার পেটে নাকি ঘি হয় না। এই ভালো বাজেট আপনাদের পেটে হয়তো না সহ্য হতে পারে, জাতি কেউ প্রত্যাখ্যান করেনি মাননীয় স্পিকার, জাতি বরং এই বাজেটকে স্বাগত জানিয়েছে। আমি এই বাজেটকে দেখি নানাবিধ মূল্যায়নের মধ্যে দিয়ে। আমাদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ প্রায় সবাই সে কথাগুলো বলেছেন। আমি শুধু এটুকু বলবো, একটা জাতিকে চিনবার উপায় হচ্ছে সেই জাতির মধ্যে সেই দেশের নারী এবং শিশুদের সুরক্ষার জন্য সেই দেশের সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, এইটা দেখবার মধ্য দিয়েই একটা জাতির ভবিষ্যৎ দেখা যায়। এই বাজেটে মাতৃত্বকালীন সুবিধা এবং মা ও শিশু পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে, যা দেখে আমরা আশ্বস্ত হতে পারি। মাননীয় স্পিকার, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বাজেটের অঙ্কের হিসাব বোঝে না। তারা চায় বাজারে গেলে যেন সস্তায় পণ্য কিনতে পারে, বাজেট ঘোষণার পরের দিনে যেন সব জিনিসের দাম হু করে বেড়ে না যায়। সেই কারণেই মাননীয় অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্যের উপর থেকে যে কর প্রত্যাহার করেছেন, কমিয়ে দিয়েছেন, যার ফলে বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা এই বাজেটকে স্বাগত জানাচ্ছে। চায়ের স্টলে, হাটে ঘাটে মাঠে সর্বত্র এই বাজেটের প্রশংসা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে দীর্ঘদিন পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। এইটাতেও বাজারের সাথে সঙ্গতিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ অবস্থায় যেন মানুষ অর্থনৈতিকভাবে ভালো থাকতে পারে, স্বাবলম্বী থাকতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এই নতুন স্পেস স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই বাজেটে আর দু একটা কিছু করা যেত বলে মনে করছি, যেটা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটু প্রস্তাব রাখতে চাই। উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 5,000 টাকা বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন। আমি মনে করি বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সম্পদ। এটা শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নয়, সকল প্রকৃত মুক্তিযোদ্ধার জন্য বাড়ানো দরকার। এই প্রস্তাব রাখছি মহান জাতীয় সংসদে। আমি এই ফ্যামিলি কার্ড সম্পর্কে এটুকু বলবো, ফ্যামিলি কার্ডের জন্য সারা বাংলাদেশের মহিলারা কিন্তু উন্মুখ হয়ে চেয়ে রয়েছে। তাই এর পরিধি বৃদ্ধি করে অন্তত এই অর্থ বছরে আরো দ্বিগুণ পরিমাণ করা যায় কিনা সে ব্যাপারে একটু চিন্তা ভাবনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি এই বাজেট পড়ে দেখেছি যে উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হয় ঠিকাদারদের মাধ্যমে। আমি বলতে চাই, যেহেতু উপজেলা পর্যায়ের সকল দপ্তরে
একটা করে কমিটি রয়েছে, সেই কমিটিগুলোতে আমাদেরও প্রতিনিধি থাকে, সরকারের প্রতিনিধি থাকে। সেই কমিটিগুলোর মাধ্যমে যদি এই রকমের নিয়োগের ব্যবস্থা করা হয় স্থানীয় পর্যায়ে, তাহলে সেগুলো দুর্নীতিমুক্ত হবে, স্বচ্ছ হবে, জবাবদিহিমূলক হবে। এবং সেই কারণে আমি এই প্রস্তাব রাখতে চাই। মাননীয় স্পিকার, আমি এলাকার উন্নয়নের ব্যাপারে দু একটি কথা বলতে চাই। এই মহান সংসদে প্রথম দিন যেদিন বক্তব্য রেখেছি, সেদিনই একটা দাবি করেছিলাম যে আমার মান্দা উপজেলায় একটি শিশু হাসপাতাল নির্মাণের দাবি করেছিলাম। আজকেও সেই দাবির পুনরুল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, আমি দাবি করতে চাই মান্দা উপজেলার একমাত্র আচ্ছা, মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করেন। আমার সেই মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজকে জাতীয়করণ করা হোক, সেই প্রস্তাব রাখছি। এবং এখানে মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন, আমাদের এই দেশের কাগজে 5 টাকার মুদ্রায় একটা মসজিদের ছবি ছিল, একসময় ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদের ছবি ছিল, সেই ছবি প্রত্যাহার করে নেওয়া হয়েছে 5 টাকার নোট থেকে। এর দ্বারা আমার এলাকার এই ঐতিহাসিক পুরাকীর্তিকে অস্বীকার করা হয়েছে, সেইটা যেন আবার 5 টাকার নোট ওই কাগজে মুদ্রায় ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি রাখছি। মাননীয় স্পিকার, আমি আত্রাই নদীর ডান তীর এবং ফকিন্নি নদীর বাম তীরের যে বাঁধ, সেই বাঁধ উঁচু করা, শক্তিশালী করা এবং পাকা করার জন্য জোর দাবি রাখছি আজকের এই মহান সংসদে। মাননীয় স্পিকার, আমি এই সংসদে দাবি করেছিলাম, প্রশ্ন দিয়েছিলাম যে প্রত্যেকটি উপজেলায় একটি করে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র করা হবে, যেখানে সারা বছর যত পাবলিক পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অন্যান্য জায়গার স্কুল কলেজ বন্ধ রেখে পরীক্ষা নিতে হবে না। এই দাবিটা যেন জাতীয়ভাবে সকল মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদেরকে ধন্যবাদ।